সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাক, অধ্যায় ৩। মুচিপাড়ায় কালাচাঁদের মতো কুঁড়ে ফুর্তিবাজ আরও থাকলে তিনকড়ির মতো খাটিয়ে কেউ যে নেই এটা সকলে মানত। সকাল থেকে রাত্রির 12টা পর্যন্ত অমন এক নাগাড়ে গাধার মতো খাটতে কেউ কখনো পারে না বলে মুচিপাড়ার মেয়ে পুরুষের বিশ্বাস। তবু মুচিপাড়ার মধ্যে যদি কারুর সবচেয়ে ক্যাঙালির হাল থাকে তবে তিনকড়ির। এই রহস্যের অবশ্য কেউ মীমাংসা করতে পারেনি। তিনকড়ির বউটা নচ্ছাড়, একেবারে লক্ষ্মী ছাড়া, আক্ষুটে, এ আর কে না জানে। তা হলেও তিনকড়িও উপায় করে মন্দ নয়, ভালোই করে বলতে হবে। চামড়ার বাক্স তৈরি করে, তবে ওর ছেলেপুলেগুলোর অমন হাল কেন? মুচিপাড়ার কারোরই কিছু নেই, কিন্তু না থাকারও তারতম্য আছে। তা যার অনেক আছে সে বুঝবে না। তিনকড়ি দিনরাত হাড়ভাঙা খাটলেও কেন যে তার ছেলেপুলেগুলো ন্যাংলা কুকুরের অধম হয়ে ঘুরে বেড়ায়, তার বউয়ের হাতে দুগাছা কেমিক্যালের চুড়িও জোটে না, ও তার নিজের একদিন এক মুহূর্তের জন্যে একটু স্ফূর্তি করবার ফুরসতও থাকে না, এটা একটা সমস্যা বটে। তিনকড়ি তার ছেলেপুলে বউ নিয়ে কালাচাঁদের ঢের পরে কিছুদিন হলো এসেছে, কিন্তু এর মধ্যে সবাই জানে আহ্লাদির মা একটা আক্ষুটে দজ্জাল মাগী, আর তিনকড়ি একটা ধাঁধা। আহ্লাদির মা এসে প্রথমে ভাব করে পাঁচির সঙ্গে। পাঁচি পুকুরের কোলের জমিটায় চ্যাটাইয়ে করে তেঁতুল শুকোতে দিয়ে ঘরের ভেতর গিয়েছিল। হঠাৎ পিছন ফিরে দেখে নূতন পড়শির নোংরা পেটমোটা ন্যাংটা মেয়েটা আর তার হাড্ডিসার ছোট ভাইটা দুহাতে সেই তেঁতুল তুলে মুখে পুড়ছে। তিনকড়ির বউ গোবরের গাদায় বসে তখন ঘুঁটে দেবার জোগাড় করছিল। পাঁচি এই বলে একটু হাঁক দিতেই সেও ফিরে তাকিয়ে ব্যাপার দেখে পাঁচির দিকে একটা ভ্রুকুটি হেনে সেই গোবর ল্যাপা হাতেই ছুটে এসে মেয়েটার হাতটা মচকে ধরে বললে, খেতে পাস না হারামজাদি? আস্তাকুড় কুড়োনো ছাইয়ের তেঁতুলে হাত দিতে গেছ? তেঁতুল শুকোতে দেবার জায়গাও পায়নি, পথের মাঝে কেনা জায়গা পেয়েছে। মুখের লালা লাগা তেঁতুলটা মেয়ের হাত থেকে মার হাতে খানিকটা গোবর সমেত চাটাইয়ের তেঁতুলগুলোর ওপর গিয়ে পড়ল। পাঁচি এই অপ্রত্যাশিত কুঁদুলেপনায় রেগে গিয়ে একটা পাল্টা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই পেটমোটা মেয়েটা মচকানো হাতের বেদনায় উহু উহু করে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার ওপর তার গালে তিনকড়ির বউ ঠাস করে একটা চড় বসিয়ে দিলে। পাঁচি গিয়ে মার হাত থেকে মেয়েটাকে ছাড়িয়ে চ্যাটাই থেকে আরও গোটা কয়েক তেঁতুল তার ভাইয়ের হাতে দিয়ে একটু ঠেলে দিয়ে বললে, যা এখান থেকে শিগগির সরে যা। তিনকড়ির বউ হতভম্ব হয়ে পাঁচির কাণ্ডকারখানা দেখছিল। তার বয়সে এমন কাণ্ড সে কখনো দেখেনি। লম্বা পাতলা ছুরিটার দিকে অবাক হয়ে চেয়ে রইল। তারপর তাদের ঝগড়া কোঁদল অনেকবার হয়েছে। দিব্যি গেলে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কিন্তু টেকেনি বেশি দিন। যে মুখরা আহ্লাদির মাকে পাড়াশুদ্ধ লোক চিনে দূরে রেখে চলত, তার সঙ্গে পাঁচির মতো মুখ বোঝা চাপা মেয়ের গলাগলিও যত আশ্চর্য, ঝগড়াটাও তেমনি অদ্ভুত লাগত সকলের। কালাচাঁদ এখন ষষ্ঠী মিস্ত্রির সঙ্গে জোগাড়ে হয়ে যা হোক কিছু দিন গেলে কামিয়ে আনে। পাঁচির রাত গেলে সকালে কি করবে তাই ভেবে জেগে আর রাত কাটাতে হয় না। দাদাকে ষষ্ঠী মিস্ত্রি আশ্বাস দিয়েছে শিগগিরই রাজের কাজে তালিম করে নেবে। পাঁচি এখন মার দেওয়া হাড়ছড়াটা খালাস করবার কথাও ভাবে। দাদার বিয়ে দেবার স্বপ্নও দেখে। আহ্লাদির মার নিত্যি অভাবে সে যা যখন পারে তাই দিয়ে একটু আধটু সাহায্য করে, আর মনের কথা দুঃখের কথা বলবার এই প্রায় সমবয়সী প্রতিবেশিনী পেয়ে কাজকর্মের অবসরে গল্পগাছাও করে। আহ্লাদির মা যা যখন চেয়ে নেয় ধার বলেই নেয়, কিন্তু পাঁচি জানে সে ধার কত শোধ হবে।
পাঁচি কিন্তু ঝগড়া হলে মরিয়া হয়ে ধারের খোঁটাটা মাঝে মাঝে দেয়, না দিয়ে পারে না। তিনকড়ি অল্প কথার মানুষ, 27 বছর বয়সে সে বুড়োর মতো গম্ভীর। সে বোধহয় কোনো ঝগড়ায় ধারের খোঁটাটা শুনেছিল। পরবের আগের রাতে বউটাকে শুধু তাই বলেছিল, কালাচাঁদের বোনের কাছে কিছু নিও না আর, নিজের যা আছে তাতে চালাতে পারো ভালো, নইলে উপোস করে থেকো। বউ চটে উঠে জবাব দিয়েছিল, কে নিতে যায় কে, ধার মানুষে করে না, যে ধার শোধ করতে পারে না সে ধার না করাই ভালো। বলে মুখ বুজে পাশ ফিরে সেই যে তিনকড়ি শুয়েছিল, অর্ধেক রাত স্বামীর এ অন্যায় উপদেশের বিরুদ্ধে একলা তর্ক করে গাল দিয়েও তার মুখ থেকে আর একটা কথাও বার করতে না পেরে আহ্লাদির মা বেশ চোটেই তার পরদিন সকালে ঘুম থেকে উঠেছিল। মনের রাগটা কারুর ওপর ঝাড়তে না পেরে তার দমসম হচ্ছিল। এমন সময় আহ্লাদি আর শশী দাঁত বের করে নাচতে নাচতে সামনে এসে 2 পয়সা দুজনে তুলে বললে, মাসি দিয়েছে মা, মাসি পাব্বুনি দিয়েছে, এই দেখো। আর যায় কোথায়? হঠাৎ আনন্দের উচ্ছ্বাসের মাঝখানে অকারণে বিষম 2 চাপড় খেয়ে তারা দুজনে অবাক হয়ে কান্না শুরু করে দিলে। চুপ কর, ফের ষাঁড়ের মতো গলা বার করেছিস, বলেই আহ্লাদির মা দুজনের মাথা ঠুকে দিলে। কিন্তু তাদের গলা পঞ্চম থেকে সপ্তমে উঠল। ঘর থেকে তাদের কান্না শুনতে পেয়ে পাঁচি ছুটে এসে দুজনকে কোলের ভেতর টেনে নিয়ে বললে, আজ পরবের দিন সকালবেলাটা আর না ঠ্যাঙালে চলছিল না, না? চল রে তোরা আমার ঘরে চল, মা ভারী বজ্জাত। ঝটকা মেরে ছেলে মেয়েকে টেনে নিয়ে আহ্লাদির মা বললে, থাক থাক, ঢের হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। তোমায় বাপু ভালো কথায় বলে দিচ্ছি, আমার ছেলে মেয়েকে তুমি আর পয়সা কড়ি দিও না কখনো। পাঁচি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ছেলে মেয়ে দুটোর হাত দুটো মুচড়ে পয়সা দুটো ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আহ্লাদির মা বললে, নিয়ে যাও তোমার পয়সা, আমরা গরিব আছি, গরিবই থাকব। তোমার পয়সা বেশি থাকে বিলিয়ে দিও, আমাদের ভিক্ষে দিতে তোমায় ডাকিনি। ছেলে মেয়েগুলো মার খাওয়ার জ্বালার উপর পয়সা ছিনিয়ে নেওয়ায় দুঃখে দ্বিগুণ উচ্চৈস্বরে চিৎকার শুরু করে দিলে। ভিখিরি দেখলেই মানুষ ভিক্ষে দিয়ে থাকে, না ডাকলেও দিয়ে থাকে বলে ছেলে মেয়ে দুটোর দিকে চেয়ে পাঁচি বেরিয়ে গেল। এই থেকে ঝগড়ার সূত্রপাত, আর দুপুরে তার পরিণতি। রাত্রিরে ফুর্তি শেষ করে বাইরের সব কথা শুনে এসে কালাচাঁদ বললে বেশ একটু চড়া গলায়, ভারী দাতা হয়েছিস পাঁচি, আমি মুখে রক্ত তুলে পয়সা উপায় করে আনছি আর তুই দানছত্র খুলে বসেছিস। আমার এত কষ্টের পয়সা নিয়ে অত বড় মানুষই করা চলবে না বাপু, তা বলে দিচ্ছি। পাঁচি গম্ভীর স্বরে বললে, আমার ভুল হয়েছে দাদা। পাঁচি এই সুরে কথা কইলে কালাচাঁদ থই পায় না, সুতরাং গতিক ভালো নয় দেখে সে চুপ করাই যুক্তিযুক্ত ঠিক করলে। অধ্যায় 4। ভালো করে ভোর না হতেই কোণে বউ দরজার কাছে এসে ডাকলে, ও পাঁচি, ঘুমোচ্ছিস বোন? দরজাটা একবার খোল না। পাঁচি ঘরের ভেতর থেকে বললে, দরজা খোলাই আছে, এসো। নিচু অন্ধকার স্যাঁতস্যাঁতে একটু ছোট কুঠুরি, ওপরে পাতার চাল, অন্ধকার না হলে দেখা যেত উনুনের ধোঁয়ার ঝুলে কালো হয়ে গেছে। অনেক গরুর গোয়ালও এর চেয়ে ঢের ভালো। তার একধারে আর একটা দরজা বন্ধ ছিল, সেটা দিয়ে কালাচাঁদের ঘরে যাওয়া যায়। দরজাটা এত অপরিসর ও নিচু যে কোনো সুস্থ সবল লোকের তার ভিতর দিয়ে যাওয়া আসা নির্যাতন বিশেষ। সৌভাগ্যক্রমে যাদের এর ভেতর দিয়ে যাতায়াত করতে হয় তারা দুয়ের কোনোটাই নয়, অন্যাভাবে, অতিশ্রমে ও অত্যাচারে। কোণে বউ ঘরের ভেতর ঢুকে বললে, কাল এত কাণ্ড হয়ে গেছে বোন, আর কিছু টের পাইনি। যত বয়স বাড়ছে তত মরার মতো ঘুম হচ্ছে। কিন্তু ধন্যী মেয়ে তুই বাবা,
তুই না থাকলে কাল কি সর্বনাশ হয়ে যেত বলতো। পাঁচি কাঁথাটা গায়ে দিয়ে চুপ করে শুয়েছিল, কথা কইলে না। তুই বুঝি আগেই দেখতে পেয়েছিলি? তখন কত রাত হবে? প্রায় 3 প্রহর না? হ্যাঁ। আগুন দেখেই তুই বুঝি ছুটে গেছলি? অত বড় মিনসেকে আগুনের ভেতর থেকে টেনে বার করে আনলি? তোর ক্ষমতা তো কম নয় পাঁচি। সবাই ধন্যি ধন্যি করছে। তুই অত আগে না চেঁচিয়ে ডাকলে কি আর ও আগুন নেবানো যেত? সব ছারখার হয়ে যেত। তুমি কোথায় শুনলে? কোথায় আবার শুনব? পাড়াশুদ্ধ লোকেই তো জানে। 3 কড়ি হাতের জ্বালায় একবার করে কাতরাচ্ছে আর বলছে, সে না থাকলে আমায় আজ কাচ্চা বাচ্চা নিয়ে পথে দাঁড়াতে হতো। পাঁচি কি একটা জিজ্ঞেস করবে ভেবে খানিক ইতস্তত করে শেষে চুপ করেই রইল। কোনে বউ বলে যেতে লাগলো, আমি তাহলে ন্যায্য কথা বলি বাপু। ও ছোঁড়ারই বা কীরকম একগুঁয়ে খেয়াল। সমস্ত দিন খেটে আবার রাত পর্যন্ত কাজ করতে সবাই মানা করেছে। আমি কতবার বলেছি, শরীরটাকে অমন করে মাটি করিসনি 3 কড়ি। তা কে কার কথা শোনে? অত রাত পর্যন্ত নাগারে কাজ করলে মানুষের ঘুম পায় না? ওই ঢলে পড়েছিল অজান্তে। যদি ডিবের তেলটা গড়িয়ে ওদিকে না গিয়ে তোর মাথার দিকেই পড়তো? তোর নেহাত ভাগ্যি, তাই কেউ দেখতে পেয়েছিল। যদি না পেত? পাঁচি অজান্তে আবার শিউরে উঠল কাঁথার মধ্যে। তাহলে কি হতো? আর তুই যে ঘানির গরুর অধম হয়ে খেটে মরছিস, কি লাভটা হচ্ছে শুনি? যে হাঁড়ির হাল সেই হাঁড়ির হালই তো আছে। পেটে খেতে পাস না ভালো করে, একটু আমোদ আহ্লাদ করবার অবকেশ নেই। ছেলেপুলেগুলো ন্যাং ন্যাং করে বেড়াচ্ছে, কি জানি বাপু। পাঁচির কালকের ধোঁয়া আগুনের আঁচ লেগে বুঝি চোখটা এখন কড়কড় করছিল। 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি তাহলে ন্যায্য কথা বলি বাপু, ওই বউটা একেবারে আক্ষুটে। তা না হলে ওদের এমন দশা হয়? বলিস কি পাঁচি? স্বামীকে একটু ছেদ্দা যত্ন করে না। খেটে খেটে হাড়মাস ক্ষয় করে ফেলেছে, তা একটু দেখে না। 3 কড়ি যা উপায় করে তাতে ওর মতো 2টো সংসার ভালো করে চলে যাবে। আমরা কি আর সংসার করিনি না জানি না? এই তো তুই আছিস পাঁচি। আমি সকলকে বলে বেড়াই, পাঁচির মতো মেয়ে এ পাড়া খুঁজলে পাবে না। কি গুছিয়ে সংসার করছে, দেখে আহ্লাদ হয়। ও তো আর মুচির মেয়ে নয়, বামুন কায়েতের মেয়ে, সাপ ভেরেষ্টা হয়ে এসে জন্মেছে। পাঁচি চুপ করে রইল। তা কি বলছিলুম জানিস পাঁচি? চৌধুরী গিন্নি বাপের বাড়ি গেছে কি না, 3 দিন বাদে বলেছে ঘুঁটের দামটা দিয়ে দেবে। তা আমি পেলেই দিয়ে দেব, দেখিস, ঠিক দিয়ে দেব। আমায় 3 আনা পয়সা ধার দিতে পারিস? পয়সা তো নেই দিদি। দাদার 10 দিনের রোজ আটকে পড়ে আছে, এখনও পায়নি। আমারও হাতে একটি পয়সাও নেই। না হয় 1 আনাই দে বোন, আজকের দিনটা গেলে কাল যা হয় দেখা যাবে। সত্যি দিদি, মাইরি বলছি, একটা পয়সাও নেই, না হলে দিতুম। দেখি তবে আর কোথাও পাই কি না, বলে এই অহংকারী মেয়েটাকে মনে মনে গাল পাড়তে পারতে কোণে বউ দরজাটা খুলে বেরিয়ে গেল। তখন বেশ সকাল হয়ে গেছে। পাঁচি উঠল। পুকুরে বড় কেউ নেই। সেই ঘোলাটে শ্যাওলা পচা গন্ধ ভরা জলে মুখ ধুয়ে রাঁধবার জল তুলে আনল। মুচিপাড়ায় পাঁচি বোধহয় একটু পরিষ্কার। উনুনটা নেতা ভিজিয়ে নিকোলে। একটা পাতলা কাঁসার থালায় করে বর্মার মোটা চাল ধুলে। তারপর নিজের দেওয়া ঘুঁটে বাড়ির পিছনের দেল থেকে তুলে এনে চেলা কাঠ কাটারি দিয়ে কেটে আগুন দিয়ে ভাত চড়িয়ে দিলে। দিয়ে কুটনো কুটতে রাখল 2টো আলু, একটা শুটকো বেগুন। কালাজাত গত রাত্রের হাঙ্গামায় অনেক রাতে শুতে গেছিল। একটু বেলা করে উঠল। দরজা খুলে বাইরে বেরিয়েই লজ্জায় কালো হয়ে মুখ ফিরিয়ে ঘরের ভেতর ঢুকে গেল।
পাঁচি তখন দাঁড়িয়ে ভাতের হাঁড়ি নামাচ্ছিল। দাদার দরজা খোলার শব্দ সে পেয়েছিল। জিজ্ঞেস করতে যাচ্ছিল, আজ ডাল রাঁধবে না আলু বেগুনের তরকারি হলে হবে। হঠাৎ দাদার লজ্জায় কালো হয়ে মুখ ফিরিয়ে ঘরে ঢুকে যাওয়ায় চমকে দেখলে। ছি 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 ছি। ভাতের হাঁড়িটা সশব্দে তার পায়ের বুড়ো আঙুলটা থেতলে পড়ে চুরমার হয়ে গেল। গরম ফুটন্ত জলে ভাতে তার পায়ে ছ্যাঁকা দিয়ে দিলে। নিচু হয়ে কাঁথাটা টেনে নিয়ে সে কোমরে জড়িয়ে সেইখানেই বসে পড়ল। হা ভগবান! কালকের আগুন লাগার হট্টগোল ছুটোছুটি টানাটানির মাঝে পচা গলা কাপড়খানি খানিকটা পুড়ে গেছে, আর পেছনের খানিকটা কিসে লেগে এমনভাবে ফালা হয়ে ছিঁড়ে গেছে যে নারীর তাতে লজ্জা নিবারণ হয় না, মুচির মেয়েরও না। তখন গোলমালে লক্ষ্য করেনি, সকালে উঠেও সেদিকে নজর পড়েনি। আর এই কাপড় নিয়ে এতক্ষণ সে পুকুরে গিয়ে মুখ ধুয়েছে, জল এনেছে, ঘুঁটে এনেছে, কিন্তু এই বই আর তার কাপড় নেই যে। এই পচা গলা কাপড়টি শীঘ্রই অকেজো হয়ে পড়বে জেনেই সে কদিন দাদাকে একটা কাপড় আনতে বলেছিল, কিন্তু দাদাও তো রোজ পাচ্ছে না কদিন ধরে। আনছে আনবে করে আর আনা হয়নি। হায়, মুচির মেয়েও যে মেয়ে মানুষ। মেয়ে মানুষ যে না খেয়ে মরে যেতে পারে, তবু তারা লজ্জার লাঞ্ছনা সইতে পারে না। কিন্তু কি ঘেন্না! পাঁচি অভিভূতর মতো চুপ করে বসে রইল। কাপড় না হয় আর একটা থাকতে নেই, কিন্তু তাই বলে সে আগে থাকতে টের পায়নি কেন? আর কেউ যদি দেখে থাকে? যত ভাবছিল তত তার মাথা গুলিয়ে যাচ্ছিল। চাপা কান্না তার গলার গোড়ায় লোহার ডেলার মতো ঠেলে উঠছিল। কেন? কি পাপে তার এমন লাঞ্ছনা? নারী শুধু দুদণ্ড শৌখিন খেয়াল মেটাতে কোটি কোটি প্রাণী জীবনের অপূর্ণ প্রভাতে অন্ধকারে অসমাপ্ত আকাঙ্ক্ষা নিয়ে প্রাণ দিচ্ছে। স্তূপাকার বসন ভূষণের আয়োজন, কোটি মানুষের রক্ত জল করা শ্রমের সাফল্য মুহূর্তের আনন্দ দিয়ে অনাদৃত পরিত্যক্ত হয়ে যাচ্ছে। আবার সেই নারীরই মাত্র লজ্জা নিবারণের জন্যে একখানি পচা ময়লা পুরনো কাপড় বই জোটে না। কিন্তু এখন সে উঠবে কি করে এখান থেকে? ভাত তো নষ্ট হয়েই গেছে, কিন্তু উঠে রাঁধবে আবার কি করে? কালাচাঁদ ঘরের ভেতর ঢুকে ভাতের হাঁড়ি পড়ার শব্দ শুনে বাইরে পাঁচির অবস্থাটা অনেকটা বুঝতে পারছিল, কিন্তু কি করবে তা ঠিক করতে পারছিল না। সে তো জানে দুটি বই আর কাপড় নেই ঘরে। যা রোজ পায় তাতে ঘর ভাড়া দিয়ে খেয়ে দেই কুলিয়ে উঠতে পারা যায় না। তা থেকেই কিছু বাঁচিয়ে অনেক দিন থেকেই ভেবেছিল একটা কাপড় কিনে আনবে, কিন্তু সে তো আনা হয়নি। এখন উপায় কি? উপায় হলো, পাঁচি চুপ করে বসে নষ্ট ভাতগুলোর দিকে করুণ চোখে চেয়েছিল। কতগুলো কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছে। অন্নগুলো আবার ধুয়ে যাহোক করে খাওয়া যাবে, কিন্তু হঠাৎ কালাচাঁদ নিজের ঘরের দরজাটা একটু ফাঁক করে হাত দিয়ে কাপড়খানা বাইরে ফেলে দিয়ে বললে, আমার কাপড়টা কেচে দিস তো পাঁচি। এখন আর আমায় ভাত না হলে ডাকিস নি। কাল রাত্রে মোটেই ঘুম হয়নি, একটু ঘুমোবো। তারপর সশব্দে দরজার হুড়কো দিয়ে দিলে। সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাঁক আজকের মতো এখানেই শেষ হলো। বন্ধুদের এই উপন্যাসের আগামী পর্বের জন্যে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ।